এক্সামিনেশন করার জন্য আমরা ব্লগ পোস্টিং এ যেভাবে তোমাদেরকে শিখাই, আজকে এই লকডাউনের প্রেক্ষাপটে আমরা সেভাবে শিখাতে পারবো না। তো ভার্চুয়াল ভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব ততটুকু শিখাই। একদম কিছু না হওয়ার চেয়ে কিছু হতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে গেলে অন্যান্য সিস্টেমের মতো এক্সামিনেশন করতে গেলে জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশনের জায়গায় আমরা এখানে প্রিকর্ডিয়াল এক্সামিনেশন দিই। অন্যান্য যে সমস্ত সিস্টেমিক যে সমস্ত একটু ক্লাস নিচ্ছি আমি, অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় সিস্টেমিক এক্সামিনেশনে যে মানে প্যারামিটারস গুলো আমরা যেমন দেখি, যেমন মানে পালস, অ্যানিমিয়া, সাইনোসিস, ক্লাবিং, পলিনিকিয়া, ইডিমায়াসাইটিস, তারপরে এপিয়ারেন্স, বডি বিল্ড, নিউট্রিশন, এই সমস্ত গুলোর ভিতরে অল্প কয়েকটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে সম্পৃক্ত, যেমন হলো সাইনোসিস এবং ক্লাবিং, রেসপিরেটরি ডিস্ট্রেস। এই তিনটা জিনিস খুবই সম্পৃক্ত, কারণ এগুলো থাকলে কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট যে জিনিসটা থাকে সে যে জিনিসটা হলো সাইন। যে সাইনের ভিতরে যে যদি আমরা কতগুলা মানে হেমোরেজিক স্পট দেখি, যেমন হাতের ভিতরে জেনুইলেশন অথবা রথস স্পট, চোখের ভিতরে পেটিসিয়াল হেমোরেজ, এগুলো যদি থাকে, আনগুয়াম হেমোরেজ, এগুলো মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর এভিডেন্স হিসেবে থাকে। জেনারেল এক্সামিনেশন এগুলো পড়ানো হয়েছে বিধায় আমরা আর ওইদিকে যাইতে চাই না। যে সমস্ত জায়গায় তোমাদের একটু কনফিউশন আছে, আমি সেই সমস্ত জায়গাগুলো একটু টাচ করতে চাই। এটার ভিতরে হলো সবচেয়ে বড় ঝামেলাপূর্ণ জিনিস হলো একটা পালস, যেটা পরীক্ষার সময় হর হামেশা সবাইকেই দেবে, এটা ধরে রাখতে পারো তোমরা সবাই পালস তোমরা মানে পাবাই, এবং প্রিকর্ডিয়াল এক্সামিনেশনে তোমাদের করতে দেবে। এই দুইটার ভিতরে কোনো জায়গায় কোনো ভুল নাই। এরপরে মাঝে মাঝে দুই একজনকে ভেনাস পালস যে বিপি দেখতে বলতে পারে, নাও দেখতে পারতে পারে, দুই একজনকে পালস ব্লাড প্রেশার মাপার প্রসিডিওরটা বলতে পারে। তো মানে ফ্রিকোয়েন্টলি এই জিনিসটাই লাগবে, কিন্তু পালস এবং প্রিকর্ডিয়াল এক্সামিনেশনের সবার জন্য ম্যান্ডেটরি। আসলে পালসের মানে আমরা এত পালস সম্পর্কে পড়ি যে পালসের ডিটেইলসে আমরা পড়ার চেষ্টা করি, দরকার নাই অত ডিটেইলসে পড়ার। খুব ক্লিনিক্যালি যেগুলো রিলিভেন্ট আমরা সেটুকু পালসে দেখবো। মানে পালস দেখতে গেলে আসলে একটা বেসিক কম্পোনেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমে, অনেক আগে থেকে পালসের সব ব্যবহার আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে। হেকিম, বৌদ্ধ, কবিরাজ থেকে শুরু করে তারা আছে। পালসের সম্পর্কে এমন ধারণা আছে যে যে সমস্ত পর্দানশীল মানে রাজ পরিবারে অথবা জমিদার পরিবারের মানে মানে কন্যা এবং মানে রানীরা থাকতেন, তারা অন্দরমহলে থাকতেন। অন্দরমহলে তাদের হাতের উপর একটা সুতা বেঁধে দেওয়া হতো, সেই সুতা বাড়ির দরজার বাইরে বসে মানে বৌদ্ধ রাজবৌদ্ধ দেখা তো মানে তাদেরকে চিকিৎসা নিরূপণ করতো। তারপর বুঝলো যে পালসের কত মানে সূক্ষ্ম ব্যবহার অনেক আগের থেকে প্রচলিত আছে। সেই পালস আসলে আমরা এখন মেডিকেল এক্সামিনেশনের সময় আমরা বুকে হাত দিয়ে বলতে পারি প্রায় প্রতি রোগীরই আমরা পালস দেখি না, যেটা এত ম্যান্ডেটরি একটা জিনিস। অতএব পালপেশন অফ দ্য আর্টেরিয়াল পালস ইজ এ বেসিক and important element of physical examination. An ejection of blood with every cardiac contraction is converted into flow, pressure and dimension pulsation in the arteries throughout the body. আসলে যে মানে কন্ট্রাকশনের সময় কার্ডিয়াক আউটপুট যখন হয়, লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে, তখন সে কিছু ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দেয়। এই সিস্টেমিক সার্কুলেশনে যে মানে ব্লাডটা পাঠায়, সে একটা ওয়েভ তৈরি করে, এই ওয়েভটাই আমরা পালস হিসাবে পাই, কিন্তু সে ব্লাডটা না। কারণ ব্লাড অনেক সময় যাইতে দেরি হয় এবং কোনো কোনো জায়গায় যদি ব্লক থাকে তাহলে যাই না। তো সে সমস্ত জায়গায় কিন্তু আমরা পালস অনুভব করতে পারি। অতএব যে কার্ডিয়াক যে স্ট্রোক ভলিউম যেটা আছে, সে কনভার্ট হয় আলটিমেটলি ফ্লো, প্রেশার এবং ডাইমেনশন। এই তিনটা জিনিসের দিকে হয়। পরীক্ষার সময় স্যাররা যেটা জিজ্ঞাসা করে সেটা তোমাকে মেধা যাচাই করার জন্য জানতে চাই যে তুমি যে স্ট্রোক ভলিউম বলতেছো আর পালস এই দুইটা এক জিনিস কিনা। তুমি বলবা যে না স্যার এক জিনিস না, স্ট্রোকের জন্য আর্টারিয়াল সিস্টেম একটা ওয়েভ সৃষ্টি হয়, সেই ওয়েভটাই আমরা পালস হিসাবে ফিল করতে পারি। জাস্ট এইটুক মানে এখান থেকে স্যারদের মানে এখন বেসিক মেকানিজম কিভাবে পালস এক্সামিনেশন করে, এটা মানে আমরা থার্ড ইয়ার থেকে তোমাদেরকে শিখাই যে এটা তুমি রাইট রেডিয়াল হ্যান্ডের মানে আর্টারি মানে রেডিয়াল পালসটা তুমি ধরবা,
দূরে একটু জাস্ট সেম ফ্লেক্সড পর্যন্ত রাখবে এবং 3টা আঙ্গুল অথবা 2টা আঙ্গুল দিয়ে তুমি করতে পারো। প্রথমে তুমি এমন একটা ফার্ম প্রেসার অ্যাপ্লাই করবা যতক্ষণ পর্যন্ত না একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ পালসেশন ফিল করা যায়। এরপরে এই যে ফিল যেটা করলে এর উপরে যে চেঞ্জ আসবে সেই চেঞ্জটাই হলো পালস। The usual technique of palpating the arterial pulse is to press with the examining finger until a maximum pulse is sensed. The pulse is felt and changing in displacement superimposed on the baseline displacement produced by the compressing artery. ওই যে আর্টারিটা তুমি প্রেস করে রাখছো সেই আর্টারির উপরে একবার এক্সপ্যান্সিবিলিটি হবে আর একবার কোলাপসিবিলিটি হবে। এই যে পালসের যে ভেরিয়েশন বা ডাইমেনশন এইটাই তুমি পালস হিসাবে পাবা। এটা প্রতি মিনিটে কাউন্ট করলে তুমি রেট পাবা, তুমি এটার ক্যারেক্টার হিসাব করলে তুমি এর ক্যারেক্টার বর্ণনা করতে পারবা। এটা তোমার ডিগ্রি অফ পারসেপশন তুমি যদি অনুভব করো তাহলে কত ডিগ্রি তুমি পারসিভ করলো তবে তুমি ভলিউম অনুভব করতে পারবা। এরপরে তোমার হলো যে কন্ডিশন অফ দি আর্টারিয়াল ওয়াল তুমি মানে দেখতে পারবা জাস্ট কোনি আর্টারির উপরে। এবং তুমি যদি 2টা আর্টারি একত্রে তুমি পালপেট করো তাই 2টা আর্টারির সাথে তোমার কোনো ধরনের সিমেট্রি অথবা অ্যাসিমেট্রি আছে কিনা সেটা তুমি বুঝতে পারো। তাহলে কতগুলো জিনিস আমরা বুঝতে পারি। এক হলো রেট বুঝতে পারি, 2 হলো এই রেটটা রেগুলার কি ইরেগুলার, রিদম বুঝতে পারি, এরপরে ভলিউম বুঝতে পারি, এরপরে কিছু স্পেসিফিক আমরা নাম দিই যে ক্যারেক্টার, এই পালসের এইরকম ক্যারেক্টার, ওই পালসের ওই রকম ক্যারেক্টার। যেরকম আমাদেরও ক্যারেক্টার দেওয়া থাকে যে মানে ওই স্যার খুব রাগী, ওই স্যার খুবই নরম, ওই স্যারের কাছে ফেল করা খুব কঠিন, স্যার সবাইকে পাস করে দেয়, ওই স্যারের কাছ থেকে পাস করা খুব কঠিন, কারণ ওই স্যার সবাইকে ফেল করাই দেয়। এই যে আমাদের প্রত্যেক স্যারের এক একটা বৈশিষ্ট্য, এটাও পালসেরও এরকম এক একটা বৈশিষ্ট্য আছে। এটা নর্মাল পালস, এটা বেশি পালস, এটা কম পালস, এইরকম পালস গুলোর ক্যারেক্টার আমরা ওইভাবে বর্ণনা করব। এবং পালস দেখার জন্য 2টা মানে সিস্টেম আছে, একটা লার্জ পালস, একটা স্মল অথবা মিডিয়াম সাইজ পালস আছে। রেডিয়াল পালস যেটা আছে সেটা হলো আমাদের মোটামুটি মডারেট বা স্মল সাইজ পালস, এবং কেরেটিড এবং ব্রাকিয়াল পালস এটা হলো লার্জ পালস। এবং এই লার্জ পালস গুলো সাধারণত মানে দেখতে পারলে ভালো ভলিউম এবং ক্যারেক্টারের জন্য। রেট এন্ড রিদমের জন্য তুমি রেডিয়াল পালস ইউনিক, এতে কোনো ভুল নাই, কিন্তু তুমি যদি ভলিউম এবং ক্যারেক্টার দেখতে যাও বড় পালস গুলো দেখতে পারো। এবং মানে এখানে 2টা মানে মতবাদ আছে যে কোন পালস দেখবো, রেডিয়াল না মানে ক্যারোটিড। কেউ কেউ মানে রেডিয়ালকে প্রেফার করে কারণ এটা সেন্ট্রাল মানে প্রেসারের কাছাকাছি থাকে সেই জন্য। আবার যারা প্রেফার করে না তারা বলে যে বয়স্ক মানুষের ক্যারোটিড পালস যদি করতে হয়, হাইপার সেন্সিটিভ ক্যারোটিড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করতে পারে, ভ্যাসোভ্যাগাল সিমটমস হতে পারে। এবং এই জন্য ক্যারোটিড পালস এবং এই পালস যদি থাকে সেই ক্ষেত্রে জেবিপি এবং ক্যারোটিড পালস একসাথেই দেখা দরকার, এবং সমস্ত পালস গুলো দেখা দরকার ইন্টিগ্রিটি দেখার জন্য পেরিফেরাল পালসের। এবং প্রয়োজনে পালসের উপরে অসকালটেশনও করা দরকার। তাহলে পালস কি করা দরকার, বড় এবং ছোট পালস 2 ধরনের দেখা দরকার, সমস্ত পালস গুলো দেখা দরকার, এবং পালস যখন দেখবো তখন জেবিপিও একসাথে দেখে নেওয়া দরকার। এবং এই যে নরমাল পালস আমরা কিভাবে মানে বর্ণনা করি, একটু কঠিন, একটা মানে আপ স্ট্রোক থাকবে, একটা স্মুথ কনকেভ মানে একটা এই স্মুথ মানে আপ স্ট্রোক থাকবে একটা, আর ডোম শেপড একটা সাবমিট থাকবে, এরপর একটা ডাউন স্ট্রোক থাকে। এইটা হলো কোইনসাইড করে এট্রিয়াল সিস্টোল মানে ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ, এই যে ইসিজির সাথে যদি দেখো, এবং আলটিমেটলি ডায়াস্টলের সাথে কোইনসাইড করে। এটা আমরা মানে বলছি যে ইজেকশন অফ দি ব্লাড ফ্রম দি ভেন্ট্রিকল ইনটু দি সিস্টেমিক সার্কুলেশন creates a pressure wave that can be felt as pulse when the arteries are superficial or they pass over the bones. They travel faster than the blood flow itself, and it can be possible therefore to feel a pulse even when there is no flow in the arterial system being palpated. এবং এটার ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবা, সেটা হলো যদি নর্মাল পালস পাও তাহলে লিখতে হবে অন প্লাস, আর যদি না পাওয়া যায় তাহলে মাইনাস হিসেবে লিখতে হবে যে পালস নাই মাইনাস। কিন্তু পালস যদি খুব বেশি থাকে এনুরিজিবাল মানে যদি থাকে ডাবল প্লাস, আর যদি রিডিউসড ফর্মে থাকে তাহলে আইদার প্লাস অথবা মাইনাস যে ফর্মে মানে লিখতে হবে প্লাস মাইনাস।
এটা একটা ইন্টারপ্রিটেশন, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন এইভাবে। আর যখন আমরা মানে করব, পালসটা দেখব, তখন কি কি দেখবো আমরা আগে বলছি যে আসলে আমরা রেট দেখতে পারবো, রিদম দেখতে পারবো। রিদম মানে একটা মানে পালসের বিট থেকে আরেকটা পালসের বিট ঠিক একই পরিমাণে ডিস্টেন্সে আছে না নাই এটা। ভলিউম আমরা বলছি যে ডিগ্রি অফ পারসেপশন, বা হাতের মধ্যে কতটুকু ভলিউম, আইদার লার্জ ভলিউম না এটা স্মল ভলিউম, এটা বোঝা যাবে। আর হলো ক্যারেক্টার বোঝা যাবে, আমরা কতগুলো ক্যারেক্টারের নাম বলছি, এবং অ্যাসিমেট্রি, দুইটা পালস একসাথে যদি দেখি, এবং কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল, এগুলো আমরা বলে ফেলছি। এখন আসলে পালসটা নির্ভর করে কতগুলো ফ্যাক্টরের উপরে। এক হলো স্ট্রোক ভলিউমের উপরে, দুই হলো হার্ট রেটের উপরে, এরপরে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, যেদিক থেকে লেফট ভেন্ট্রিকল থেকে বের হবে সেটা অবস্ট্রাকশনের উপরে থাকবে, এবং লাস্টে আর্টারিয়াল ইলাস্টিসিটি এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স। দেখো একটা জিনিস, মানে শুরু হয় হার্ট থেকে এবং শেষ হয় যে ব্লাড ভেসেলে। তো যে কোনো জায়গায় যে কোনো ফ্যাক্টর যদি তোমার প্রবলেম তৈরি করতে পারে, তাহলে তোমার পালসের ক্যারেক্টারের পরিবর্তন ঘটবে, যেহেতু এটা রিলেটেড উইথ স্ট্রোক ভলিউম, এটা রিলেটেড উইথ হার্ট রেট, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এবং আর্টারিয়াল আইদার ইলাস্টিসিটি এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই ছবিটা আমি তোমার বই থেকে নিয়ে নিছি, ম্যাকলয়েড থেকে নিয়েছি। এখানে মানে প্রথমটা হলো আর্টারিয়াল পালস দেখা হয়, তারপরটা হলো ক্যারেক্টার দেখা যাচ্ছে। ওয়াটার হ্যামার পালসের জন্য যে ক্যারেক্টার দেখা যায়, সেন্সেশন অফ ইমপারসেপ্টেবল, মানে সেন্সেশন, যে মানে আর নাই হাতের মধ্যে পালসটা, এরকম যদি মানে করা যায়, এটা ক্যারেক্টার দেখার জন্য করা হয়। সিভিয়ার অ্যাওর্টিক রিএজিটেশনে এরকম হয়। এবং ৩ নম্বরে ব্র্যাকিয়াল মানে পালস দেখতেছে, ৪ নম্বরে তোমার ক্যারোটিড পালস দেখতেছে, এবং ৫ ইতে তোমার দুইটা পালস একত্রে দেখতেছে, রেডিয়াল এবং ফিমোরাল। এই যে দুইটা দেখে একসে সে কোইনসাইড করতেছে দুইটা পালস একত্রে আছে কি নাই। এটা সাধারণত কোয়াক্টেশন অফ দি অ্যাওর্টা, যেটা ডিস্টাল পার্ট অফ দি সাবক্লেভিয়ান আর্টারিতে অবস্ট্রাকশন থাকলে রেডিও ফিমোরাল ডিলে হয়। এবং পেরিফেরাল সিস্টেম মাঝে মাঝে কিছু কিছু স্যাররা বিব্রত করার জন্য তোমাদের পেরিফেরাল পালস দেখতে দেয়। পেরিফেরাল পালস চারটে জিনিস দেখবা, একটা হলো এই যে জাস্ট ফিমোরালটা এইভাবে দেখবা, ইলিয়াক ক্রেস্ট থেকে সিম্পাইসিস পিউবিসের মধ্যখানে 1 ইঞ্চি নিচে। আর হলো দুই হাত দিয়ে তুমি একটা পা এরকম প্রেস করে, হাতের আঙ্গুলগুলো কার্ভ করে মানে পপলিটিয়াল ফোসার মধ্যে তুমি প্রেস করে দেখবা যে পপলিটিয়াল আর্টারিটা আছে কিনা। এখানে পোস্টেরিয়র মানে টিবিয়াল মানে আর্টারিয়াল দেখতেছে জাস্ট মিডিয়াল মেলুনাসের নিচে, এবং এখানে মানে মানে দেখতেছে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা পিডিএ, যেটা সেটা এইখানে ২ ডিজিটের মাঝখানে স্ট্রাকচার হ্যালোসিস লঙ্গাস, এবং মেটাকার্পাল বোনের, মেটাটার্সাল বোনের মাঝখান থেকে এখানে ফিল করে দেখা যায়। এবং পালসের গতি আমরা এটা আর বলবো না, যে টেকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া এটা কেন হয়, এগুলো তোমরা পড়ে নিবা। যে টেকিকার্ডিয়া যে কোনো মানে এনজাইটি, টেনশন, টিকোপিয়াল থেকে শুরু করে যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে হতে পারে, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই সমস্ত কন্ডিশনের ভিতরে এইগুলা তৈরি। এবং ঠিক ইরেগুলার পালস পরীক্ষার সময় খুব মানে তোমাদের জিজ্ঞাসা করে যে একটা পালস ইরেগুলার, কারণ পরীক্ষার সময় এট্রিয়াল ফিব্রিলেশন পাওয়ার সম্ভাবনা হলো 90% এর উপরে। এট্রিয়াল ফিব্রিলেশন পাবো, এট্রিয়াল ফিব্রিলেশন পাইলেই স্যাররা জিজ্ঞাসা করবে পালস কি, তুমি তো বলবা যে রেগুলার, তখন আপ জিজ্ঞাসা করবে আর ইরেগুলার পালস কি কি হতে পারে, তখন তোমার এই কয়েকটা কথা বলতে হবে, যে সাইনাস অ্যারিথমিয়া, এট্রিয়াল এক্সট্রা সিস্টোল। প্লিজ আপনাদের মানে এটা সাউন্ডটা অফ করে নেন, মানে মিউট করে নেন আপনারা সবাই। সাইনাস অ্যারিথমিয়া, এট্রিয়াল এক্সট্রা সিস্টোল, ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল, এট্রিয়াল ফিব্রিলেশন, এবং এট্রিয়াল ফ্লাটার উইথ বেরিং ডিগ্রি বোথ ফার্স্ট ডিগ্রি। এই পাশের মানে প্লটটা ভালোভাবে মুখস্থ করে রাখবে, এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে। এবং এট্রিয়াল ফিব্রিলেশন আরেকটা জিনিস জিজ্ঞাসা করে স্যাররা, সেটা হলো এট্রিয়াল ফিব্রিলেশনে যখনই তুমি বলবা যে এট্রিয়াল ফিব্রিলেশন, তখন স্যার জিজ্ঞাসা করবে এর রেট কেমন, রিদম কেমন, ভলিউম কেমন, এই তিনটা জিনিস তোমার জিজ্ঞাসা করবে। অথবা স্যার যদি বেশি তোমার প্রতি মানে নির্দয় হয়, তাহলে জিজ্ঞাসা করবে এট্রিয়াল ফিব্রিলেশনে পালসের কি হয়। তোমার জানা আছে এট্রিয়াল ফিব্রিলেশনের রেট ভেরি করতে পারে, আইদার ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, টেকিকার্ডিয়া। এটাও জানা আছে যে রিদম তোমারটা ইরেগুলার থাকবে, ইরেগুলার থাকবে, কিন্তু তুমি মাঝে মাঝে ভুলে যেতে পারো যে ভলিউমটা,
এই ক্ষেত্রে তুমি বলতে হবে যে ভলিউমটা ভেরি করে, কারণ এট্রিয়াল ফিব্রিলেশনে যে এট্রিয়াল রেট এবং ভেন্ট্রিকুলার রেটের মধ্যে ডিসপ্যারিটি থাকে। রেট থাকে যে ভেন্ট্রিকুলার মাঝে মাঝে ইরেগুলার থাকে, যে ডায়াস্টোলিক টাইমটা বেশি পায়, সেই জন্য ফিলটা বেশি হয়, এবং কন্ট্রাকশন বেশি করলে ভলিউমটা বাড়তে পারে, এবং মাঝে মাঝে ফিলিংটা কম হয় টেকিকার্ডিয়া থাকলে, সেই ক্ষেত্রে ভলিউম কমবে। এই যে ভলিউমের কম এবং বেশি ডায়াস্টোলিক ফিলিং এর উপর নির্ভর করবে, যেহেতু হার্ট রেট ভেরিয়েবিলিটি আছে, অতএব এটা মানে ডায়াস্টোলিক ফিলিংটাও ভেরিয়েবল থাকবে, অতএব রেট, রিদম এটা এবং তার সাথে ভলিউম তোমার মানে ভেরি করবে। নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা বলে তাহলে ব্লাড প্রেশার কি হবে? যেহেতু আমার ভলিউমে আমার ভেরিয়েশন আসতেছে, ব্লাড প্রেশার ডিপেন্ড করে স্ট্রোক ভলিউমের উপর, অতএব স্যার ব্লাড প্রেশারের ভেরিয়েবিলিটি আসবে। নেক্সট জিজ্ঞাসা করবে তাহলে হার্ট সাউন্ডে কি হয়? যেহেতু মানে সমস্ত কার্ডিয়াক সাইকেল অ্যাপেক্স বিটে মানে পর্যন্ত যায় না, পৌঁছে না, অতএব তাহলে পালস ডেফিসিট থাকবে। যে পরিমাণে আমি কার্ডিয়াক সাইকেল দেখবো সেই পরিমাণে আমি পালসের রেট পাবো না। তাহলে এই 5টা কথা এখান থেকে স্যার চটচট করে তোমাকে জিজ্ঞাসা করে তোমার বিব্রত করবে। তুমি যদি প্রিপেয়ার্ড থাকো তুমি বিব্রত হতে পারবে না। তাহলে তুমি এট্রিয়াল ফিব্রিলেশনে বলবা রেট ভেরিয়েবল, আইদার ব্র্যাডিয়েট টেকিং, রিদম ইরেগুলার, ভলিউম ভেরি করবে, হার্ট সাউন্ড স্যার ভেরি করবে, ব্লাড প্রেশার স্যার ভেরি করবে। এই কথা যদি তুমি জানা থাকো তাহলে তোমার জন্য খুব ইজি থাকবে। নেক্সট কোশ্চেন বলবে এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট, গতানুগতিক হইতে তোমরা ট্রিটমেন্ট বলে দিবা। এটা ইসিজি আমরা নিয়ে আসছিলাম, এটা ইসিজি তে উপরটা নরমাল সাইনাস রিদম, আমরা ইসিজি ক্লাসে তোমাদের ব্লগ পোস্টিং যদি সুযোগ পাই বলবো। প্রত্যেকটা কিউআরএস এর আগে পিএ আছে এবং হার্ট রেট 100 এর মধ্যে আছে। নিচেরটা যদি দেখো যে সবকিছুর মধ্যে একটা মোটা করে একটা পেয়ে আসছে, এটা হলো একটোপিক, ভেন্ট্রিকুলার একটোপিক। এটাও ইরেগুলার পালস হওয়ার একটা কারণ। এটা রেগুলারলি যদি এরকম আসতে থাকে তাহলে এটা রেগুলারলি একটোপিক বিট তৈরি করবে। উপরেরটা এট্রিয়াল ফিব্রিলেশন, মোস্ট কমন এট্রিয়াল ফিব্রিলেশন, কারণ কোনো পি ওয়েভ থাকবে না, অত পি ওয়েভ রিপ্লেস বাই ফিব্রিলেটরি পি ওয়েভ। এবং যদি ভেন্ট্রিকুলার রেট দেখো, আর ইন্টারভেলটা দেখো, এটা ইরেগুলার থাকবে। যদি কোনো তুমি ইসিজি পেয়ে যাও যেটা ইরেগুলার রেট এবং মানে ইসের মধ্যে তুমি আইদার ব্র্যাডি অথবা টেকি পাও, কিন্তু রিদমে যখনই আসে ইরেগুলার তুমি জেনে রাখো এটা তোমার 99% তোমার এট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার সম্ভাবনা। ঠিক একই রকম যদি দেখতে দেখো যে পি ওয়েভ এর মানে এখানে ফিব্রিলেটরি পেপার, কিন্তু এখানে সটুথ অ্যাপিয়ারেন্স এর মতো পি ওয়েভ, কিন্তু এটা যদি রেগুলার দেখো তাহলে এটা এট্রিয়াল ফ্লাটার। এট্রিয়াল ফ্লাটার এর ফিব্রিলেশনের মধ্যে পার্থক্য, এট্রিয়াল ফিব্রিলেশন ইরেগুলার আর এট্রিয়াল ফ্লাটার রেগুলার। এখানে ফিব্রিলেটরি এফ ওয়েভ আর এখানে হলো সটুথ পি ওয়েভ। এই দুইটাই হলো পার্থক্য। ট্রিটমেন্ট সবকিছু মোটামুটি ভাবে সমান। আর এরকম যদি দেখো যে রেপিড মানে যদি রেট দেখো হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া থাকো, এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখানে যদি হিসাব করে দেখো তাহলে আমরা দেখবো যে পালস আছে, অল্টারনেন্সও আছে। কিরকম? এইখানে ভেন্ট্রিকুলারে যে মানে হাইটটা আছে এর চেয়ে এটা কম, এটা আবার বেশি। অতএব একটা বিট বেশি একটা বিট কম, এরকম যদি আমরা পালসের মধ্যে দেখতে পাই তাই সেটাকে বলতে হবে পালসাস অল্টারনেন্স। আমরা পালসের পরের ক্যারেক্টার দেখবো। এখানে আমরা যেটা বর্ণনা করছি, যেটা ভলিউম, এটা ডিগ্রি অফ পারসেপশন যেটা আছে সেটা, এটা ইনক্রিজড ভলিউম হইতে পারে অথবা স্লো ভলিউম হইতে পারে। আমরা স্লো ভলিউম বলি সাধারণত যদি কার্ডিওজেনিক শকে হাইপোভলিউমিয়া থাকে অথবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা লো ভলিউম একটা পালস পাই, হাতের ভিতরে পালসটা। আর লার্জ ভলিউম পালস পাই সাধারণত আমরা যদি বেশি ধরনের কোনো কারণে, যে স্ট্রোক ভলিউম যদি বেশি হয়, যদি কোনো ধরনের শান্ট থাকে অথবা আর্টারি ভেনাস ম্যালফরমেশন থাকে, কোনো কমিউনিকেশন থাকে, সেই ক্ষেত্রে হয়। Most common causes of large pulse is arteriosclerosis, which is seen in patients with advanced cardiovascular disease, hypertension and advanced stage. এই তিনটা ক্ষেত্রে। এবং ওই কোয়াক্টেশন অফ দি আউটার কথা বলছি, যেটা স্যাররা জিজ্ঞাসা করে যদি তুমি একটা সাইনের কথা বলো যেটা তুমি হাইপারটেনশনের সাইন তুমি ফিজিক্যাল এক্সামিনেশন পালস করে তুমি বলতে পারো, তুমি বলতে পারো স্যার আমি রেডিও ফেমোরাল ডিলে পেলে আমি মোটামুটি কনফার্ম যেটা কোয়াক্টেশন অফ দি আউটার। এটা একটা সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন এবং অনলি ট্রিটেবল কজ। এটা যদি ট্রিট করি তাহলে রোগীটা লাইফ লং হাইপারটেনশন থেকে ভালো হয়ে যাবে। খুব ভালো নম্বর যদি পাইতে চাও তখন এই যে সরি মানে ভালো নম্বর পাইতে চাও তখন ওই পালসের ক্যারেক্টার গুলো স্যার এইভাবে একটু দিতে চাই।
দুইটা ক্যারেক্টার স্যাররা জিজ্ঞাসা করে যে অ্যাওর্টিক রিগার্জিটেশনের পালসের ক্যারেক্টার কি হবে, যে উপরের দিকে যদি দেখো এরকম রেপিড আপস্ট্রোক হবে, কারণ এখানে মানে স্ট্রোক ভলিউম বেশি, এবং রেপিড ডাউন স্ট্রোক হবে কারণ এখান থেকে ব্লাড পেরিফেরাল রান অফ বেশি তাড়াতাড়ি হবে। রেপিড স্ট্রোকের জন্য আর্লি যে এই যে নর্মাল যে পালস আছে ক্যারোটিডের, মনে করো এই নর্মাল পালসটা এইখানে আসার কথা, এটা হাইয়েস্ট পিক পাওয়া যাবে। কিন্তু যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, অ্যাওর্টিক স্ট্রোক ভলিউম বেশি থাকার জন্য এই যে পালসটার ফিলিংটা খুব রেপিড হবে, এবং এটা মানে রেপিড উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এরপরে যে সেন্সেশনটা হবে সেটা ডায়াস্টলের জন্য, ডায়াস্টলিক রান আপের জন্য এটা তাড়াতাড়ি কমে যাবে। এই যে হাতের মধ্যে খুব তাড়াতাড়ি লাগলো এবং তাড়াতাড়ি কমে গেল, এটাই হলো মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন, হাই ভলিউম কলাপসিং পালস তোমরা যেটাকে বলো, ওয়াটার হ্যামার পালস করে, কলাপসিং পালস করে, এইগুলাই। আর তোমার এখান থেকে ঠিক তার উল্টো একটা জিজ্ঞাসা করবে অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসে কি হবে? অ্যাওর্টিক স্টেনোসিস যেহেতু বাধা থাকে, অতএব এখানে স্লো রাইজিং হবে। এই যে দেখো স্লো রাইজিং, এখানে যেখানে নরমালটা এখানে রাইজিং হয়েছে, সেখানে রাইজিং হয়েছে এইটা। এটা একটা স্লো কার্ভ, স্লো রাইজিং এবং ডিলেড মানে আপ স্ট্রোক, আস্তে আস্তে করে পড়তে থাকবে। এই তিনটার মধ্যে পার্থক্য এইটুকুই। আর কলাপসিং পালসের জন্য কথা আমরা বলছিলাম যে পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে যে কলাপসিং পালস বলতে কি বোঝো। কলাপসিং পালস হলে তোমরা যখন অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হঠাৎ করে ফেইন্ট পড়ে যাও ক্লাসের মধ্যে, স্যার 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছে, তোমার তো ওদিকে অবস্থা খারাপ, তুমি পড়ে গেছো কলাপস করে, বিপি ফল করে, অথবা ভেসো ভেসে অ্যাটাক হয়ে গরমে তুমি টিকতে পারো না, এইরকম হলো কলাপস করে যায় যখন, that refers to a quick and marked decrease in arterial pulse wave following its peak. পিক ওঠার পরে যে কুইক ডাউনটা হয় সেটাই হলো কলাপসিং পালস। When the peak of the pulse arrives early, আমি যেটা আগে দেখাইছি, follows by rapid descent, and this rapid fall imparts a collapsible sensation, and this is exaggerated by raising the patient's arm above the level of the heart. It occurs in aortic regurgitation. আর স্লো রাইজিং যেটা হয়, এটা আমরা বলছি এটা অ্যাওর্টিক স্টেনোসিস। আর ওয়াটার হ্যামার পালস অনেক সময় জিজ্ঞাসা করে, একটা ভিক্টোরিয়ান টয়ের মতো নাম, এটা হলো অ্যাওর্টিক রিগার্জিটেশনের নামের জন্য। আর পেরিফেরাল সাইনের ভিতরে কুইকিন্স পালস আছে একটা, যেটা মানে ভিজিবল স্মল পালসেশন ইন দি নেইল বেল্ট। নেইল বেল্টে যদি দেখো তাহলে স্মল পালসেশনের মতো দেখা যায়, কোনো রকম ছাড়াই, কোনো মেনুবার ছাড়াই, যে মানে যে ওই ইসের তোমার সাউন্ড বিট অথবা হার্ট বিট, যে মানে বিট যেগুলো মানে ভাইব্রেশনের মতো থাকে, ওই রকম একটা দুইটা বিটের মতো এরকম পালসেশন দেখা যায়। আর পালস সম্পর্কে বিসপেরিয়ান পালস এগুলোর দরকার নেই। অল্টারনেন্স পালস মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে যখন একটা স্ট্রং বিট থাকবে, একটা উইক বিট থাকবে, এরকম ফলো যখন করবে তখন এটা পালসাস অল্টারনেন্স বলবে। ঝামেলা যেখানে বাজাবে স্যাররা সেটা হইতেছে পালসাস প্যারাডক্সাসে তোমার ঝামেলা বাজাবে। পালসাস প্যারাডক্সাসে তোমার ঝামেলা বাজাবে, এটা টোটাল মানে প্যারাডক্স। টোটাল প্যারাডক্স মানে পালস দেখবে হলো তুমি ব্লাড প্রেশার, আর হলো এটা হলো নরমালি যা হয় তার এক্সাজারেটেড ফর্ম হবে পালসাস প্যারাডক্সাসে। নরমালি কি হয়? নরমালি ইনস্পিরেশনে এবং এক্সপিরেশনে পালসের মানে কমে, মানে ভলিউম কমে, এট দি সেম টাইম ব্লাড প্রেশার কমে। ইনস্পিরেশনে রাইট সাইডের ফিলিং বেশি হয় এবং লাংসের ভিতরে ইন্ট্রাথ্রাসিক প্রেশার বেশি থাকে। এই জন্য ইনস্পিরেশনের সময় লেফট সাইডে কার্ডিয়াক আউটপুট কম থাকে, ইজেকশন ফ্র্যাকশন মানে কম থাকে, স্ট্রোক ভলিউম কম থাকে। অতএব ইনস্পিরেশনের সময় লেফট সাইডে ব্লাড প্রেশার কমবে, ভলিউম ব্লাডের কমবে, পালসের ভলিউম কমবে, এবং এটা সাধারণত 10 মিলিমিটারের মতো কমে। যদি কোনো ক্ষেত্রে এটা 10 মিলিমিটারের বেশি কমে, সেটাই হলো প্যারাডক্সাস, এবং এটা হয় নরমালের যেটা আছে সেটার এক্সাজারেটেড। এমন না পালসাস প্যারাডক্সাস নরমালি 10 মিলিমিটার কমে, তার চেয়ে মানে মানে বাড়লো, এইরকম না। পালসাস প্যারাডক্সাস নরমালি ইনস্পিরেশনের সময় ব্লাড প্রেশার কমে, পালস ভলিউম কমে, সেটার এক্সাজারেটেড। Pulsus paradoxus is exacerbation of normal variability of the pulse volume with breathing. Pulse volume normally increases with expiration and decreases with inspiration due to intrathoracic pressure change affecting the venous return to by the heart
relatively pooling of the blood in the pulmonary vessels during inspiration. আমরা বলছিলাম যে ইনস্পিরেশন সময় লাংস এর একটা ক্যাপাসিটেন্ট ভেসেল হিসেবে কাজ করে, সমস্ত ভেসেল গুলো খুলে যায়, যে এই জন্য এই জায়গাগুলো ব্লাড মানে আটকেই থাকে, এবং এক্সপিরেশনের সময় এই ব্লাড গুলো সিকুস্ট্রেটেড হয়ে আবার লেফট ভেন্ট্রিকলে দেয়। A paradoxical pulse is defined as marked decrease in the pulse amplitude during normal quiet respiration or decrease in the systolic arterial pressure by more than 10 millimeter. যদি আমরা পালস ভলিউমে দেখি তাহলে পালস ভলিউম যেটা থাকবে সেটা নর্মাল অ্যামপ্লিটিউডের চেয়ে আরো কমবে, এবং প্রেসার যদি আমরা দেখি তাহলে এটা 10 মিলিমিটারের কমবে। এটা খুব ভালোভাবে এইটুকু মনে রাখবা আর কি। এটা তোমরা কারণ হিসাবে হলো নরমালি পেরিকার্ডিয়াল যে ফ্লুইড আছে, অথবা যদি পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি থাকে এবং যদি সেই ক্ষেত্রে তোমার পেরিকার্ডিয়াল ফ্লুইডে বাধা দেয়, সেই ক্ষেত্রে হবে এটা, এবং কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হবে। Is defined as a marked decrease of the pulse amplitude during normal quiet inspiration and decrease in systolic at more than 10. The normal small decline in systolic blood pressure probably produced by the prominent cooling of the blood. আমরা বলছিলাম আগের বারে, এটা দরকার নাই, এখানে মানে খুব কঠিন নিয়ম কানুন আছে ইনস্পিরেশনের সময় কেন হয়, সেটা স্যাররা খুব ভালো নাম্বার পাইতে চাইলে জিজ্ঞাসা করলে বলবে। কারণ হচ্ছে ইনস্পিরেশনের সময় রাইট সাইডের যে ভলিউম বেশি থাকে, সেই ভলিউমটা সেপ্টামকে ডেভিয়েট করে লেফট সাইডে, যার জন্য লেফট সাইডে এক্সপিরেশনের সময় মানে ইনস্পিরেশনের সময় ভলিউম মানে কম আসে, যেহেতু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা রাইট সাইড থেকে লেফট সাইডে শিফট করে। During inspiration, the expected augmentation of the venous return to the right side of the heart occurs despite the elevated intercardiac pressure and case of increased intercardial pressure. This produces a left-right shift of the interventricular septum that reduces the diastolic bosom. This is decline in LV strong volume and systolic blood pressure during inspiration. কেমন করে কমে সেটার খুব বেশি এটা জিজ্ঞাসা করবে না। আর ক্যারোটিড পালসের থেকে এইটুকুই, মানে পালসাস মানে প্যারাডক্সাস একটু কঠিন, এটা একটু মনে রাখতে হবে, আর কলাপসিং পালস এটা মনে রাখতে হবে। ক্যারোটিড আপস্ট্রোকে এটা নরমাল হতে পারে, মানে ব্রিস্ক খুব থেকে ডিলেড হতে পারে, আর হলো এটা ব্রুই পাওয়া যেতে পারে এখানটায়, এবং এটা মানে মারমার পাওয়া যেতে পারে। অতএব এওটিক স্টেনোসিস থাকলে এখানে মারমার এক্সামিনেশন করতে হবে। পেরিফেরাল পালসের ক্ষেত্রে যে সমস্ত চারটা পালস যেটা বলছি সেটা এই করতে, পেরিফেরাল পালসের স্কেলটা এইরকম আর কি। যদি জিরো থাকে কমপ্লিট অ্যাবসেন্স, 1+ থাকে স্মল অথবা রিডিউসড পালসেশন, 2+ থাকে নরমাল অথবা অ্যাভারেল পালসেশন, 3 থাকলে লার্জ এবং বাউন্ডিং পালসেশন। এটা কিন্তু নরমাল পালসের সাথে একটু ভেরি করে, ওখানে যেরকম 1+, 2+, 3+ দেওয়া আছে, এটা কিন্তু মানে প্লাস দেওয়া আছে কিন্তু ওই নাম্বারিং প্লাস, এটা একটু ভুল হয় পরীক্ষার সময়, একটু খেয়াল করে রাখেন। ব্লাড প্রেশার স্যাররা পরীক্ষার সময় দেখতে দেয়, ব্লাড প্রেশারের প্রসিডিউরটা দেখে দিন। আর কমন যে ভুল করে সেটা হইতেছে পোস্টারাল মানে ড্রপ। এটা যদি ব্লাড প্রেশার পোস্টারাল ড্রপ মোর দ্যান 20 মানে মিলিমিটারের বেশি হয় তাহলে সেটাকে পোস্টারাল ড্রপ বলবে। আর একটা কমন ভুল করে যে হাইপারটেনশনের ডেফিনিশন জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারেন না। ডেভিসনের যে ডেফিনিশনটা আসে সেটা আপনারা বলবেন যে when the blood pressure rises above a critical value in which the treatment outweighs the side effects and the treatment cost. তার মানে হইতেছে ব্লাড প্রেশারে এমন একটা ক্রিটিক্যাল ভ্যালু যে ভ্যালুকে চিকিৎসা করলে রোগীর লাভ হবে, যা রোগীর ট্রিটমেন্ট কস্ট এবং সাইড এফেক্টের চেয়ে বেশি থাকবে ভালো, এরকম অবস্থা। এবং এই প্রেশারটা সাধারণত 140 বা তার বেশি, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার 90 বা তার বেশি। তাহলে আপনারা বলেন কি মোর দ্যান 140/90, এইটাই যে না বলে বলবেন ইকুয়াল টু মোর দ্যান 140/90, মানে 140 হলেও আপনার সেটা ব্লাড প্রেশারের আওতায় আসবে। জাস্ট এই জায়গাটাকে আপনার ধরাই দিলাম, ডেফিনেশনটা বললাম, বাকিটা আছে। ভেনাস পালস প্রেশার একটু কঠিন, এটা আপনাদের পরীক্ষার সময় অত জিজ্ঞাসা করে না, তো তারপরেও মানে জিজ্ঞাসা করে ওই রকম যে তুমি ভেনাস পালসের প্রসিডিউরটা জানো কিনা, কিরকম দেখতে হয়, কোথায় দেখতে হয়, কি দেখতে হয়, এইগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। এইগুলো জিজ্ঞাসা করার ভিতরে জেবিপি তে এবং জিজ্ঞাসা করবে এটার সাথে তুমি ক্যারোটিড কিভাবে পালসেশন করবা, ডিফারেন্সিয়েট করবা, হর হামেশাই এই কথাটা জিজ্ঞাসা করবে।
এখন এটা দেখার জন্য রাইট সাইড থেকে যেতে হবে, টেনজেনশিয়ালে যেতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। আমি এর আগে বলি নাই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করতে গেলে সুপাইন পজিশনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। আর মানে যদি আপনি নেক এক্সামিনেশন করতে চান তো ডেফিনেটলি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এবং নেক মাসেলটা রিল্যাক্সড হবে, স্বাভাবিক থাকবে এবং টেনজেনশিয়ালি এটা এখান থেকে লাইট প্রেস করবেন। লাইট প্রেস করার পরে আপনি দেখার চেষ্টা করবেন যে হাইটটা মানে কতটুকু আছে, কারণ এটা নিচে থাকে 2 স্টার্নোক্লিউডোমাস্টয়েডের মাসেলের নিচ পর্যন্ত, এবং উপরের দিকে যদি তাকাই দেখেন এটা থাকে একদম এয়ার লোবুলের নিচ পর্যন্ত। কোন ক্ষেত্রে যদি দেখেন যে পালসেশন পাওয়া যায় না, সেখানে 45 ডিগ্রি থেকে আপনি বসাই দেখতে পারবেন, কারণ তাহলে সেক্ষেত্রে এই পালসেশনটা আসতে পারে যদি বেশি থাকে। আর কম থাকলে এখান থেকে আর একটু মানে ডাউনলোড করলে তারপর দেখা যায়। কিন্তু 30 ডিগ্রি যদি নিচে যদি ডাউনলোড করে সব মানুষেরই, তাহলে কিন্তু ওই যে প্রেসার দেখা যাবে, কারণ জেবিপি কিছুই না, এটা রাইট এট্রিয়াল প্রেসারটা রিফ্লেক্ট করে এখানে। রাইট এট্রিয়াল প্রেসার যদি শুয়ে থাকে তাহলে রাইট এট্রিয়াল ইন্টারনাল ইলিয়াক ইন্টারনাল জুগুলার ভেইনের প্রেসার একই রকম থাকবে। এরকম দেখেন এই যে আমি ডিটেইলস এখানে এটা 2 হেডের ভিতর থেকে থাকে, এবং এই স্টার্নোক্লিউডোমাস্টার 2 হেডের নিচে সার্চ করবেন, এবং এটার হাইটটা দেখতে হবে যে এইখানে যত টপ অফ দি লেভেল অফ ওসি মানে অস্কাল্টিং যেটা থাকবে সেখান থেকে একটা সোজা এদিক থেকে লাইন টানবেন, এবং স্টার্নোক্লিউডোমাস্টারের এখান থেকে স্টার্নাল লুইজের এখান থেকে একটা মাইন টানবেন, এখান থেকে যেটা আসবে সেইটাই থাকবে। নরমালি মানে 3 সেন্টিমিটারের নিচে নরমালি থাকতে পারে, এবং 3 সেন্টিমিটার উপরে যদি থাকে তো সেটাই আপনার 30 সাথে আরো 5 যোগ করে নিতে হবে, তাহলে 8 মিলিমিটারের মতো আসবে। জেপিপি এক্সামিনেশন কেন করি স্যাররা জিজ্ঞাসা করে, বলবেন দুইটা কারণে করি স্যার। আমরা মানে যদি প্রেসার দেখার জন্য যে এরকম দেখলাম 8 বা 9 মিলিমিটার, আর ওয়েভ ফর্ম দেখার জন্য। ওয়েভ ফর্মে কি দেখতে পারি, এ আর বি দুইটা ওয়েভ দেখা যায়, আর দুইটা ডিসেন্ট দেখা যায়, এক্স এটা করা যাবে না, কিন্তু জুগুলার ভেনাসুয়াল পালসেশন ডিমিনিশ বাই দি প্রেসার অফ দি রুট অফ দি নেক। স্যাররা বলে যে তুমি তো মনে হইতেছে দুইটাই, তুমি বেড সাইডে কি করে করবা? তো কয়েকটা ম্যানুভার করবেন, একটা কম্প্রেশন করবেন, আর একটা হলো মানে অ্যাবডোমিনাল হেপাটো অ্যাবডোমিনাল রিফ্লাক্স, এখানে একটা চাপ দিবেন, 10 সেকেন্ডের মতো ধরে রাখবেন। যদি 10 সেকেন্ডের বেশি যদি এটা পালসেশন থাকে তাহলে হেপাটোজুগুলার রিফ্লাক্স পজিশন। আর ইনস্পিরেশনের সাথে এটা ভেরিয়েশন হয়, ইনস্পিরেশন করলে এটা কমে, জুগুলার ভেনাস প্রেসারে কিন্তু ক্যারোটিড আনএফেক্টেড থাকে। তো এই মানে কারণগুলো একটু মুখস্থ করেই রাখতে হবে, এক্সামিনেশন সিকোয়েন্স পড়ে রেখে দেবেন। এরকম যদি থাকে জাস্ট জুগুলার ভেনাস প্রেসার শুয়ে থাকলে কিন্তু নরমালি আপনি পাবেন, কিন্তু এটা যদি এইতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনেন তাহলে শুধুমাত্র ইলেভেটেড হইলেই পাওয়া যাবে, নতুবা না। আর পালসে 3টা ওয়েভ আছে, 3টা ওয়েভের ভিতরে আপনার যে 3টে ওয়েভ আছে সেটা হলো ডায়াস্টল এবং সিস্টলের সাথে একটু কষ্ট করে হলেও জানতে হবে। যে দেখেন ডায়াস্টল যখন শুরু হয়, ডায়াস্টল শুরু হয় কি দিয়ে শুরু হয়, মানে যে দুইটা ভালভ এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন হয়ে যায়। এটা যেহেতু রাইট এট্রিয়াল প্রেসার, আমরা ট্রাইকাসপিড নিয়ে কথা বলবো। যখনই ট্রাইকাসপিড ভালভটা খুলে যাবে তো লেফট এট্রিয়াম এর মধ্যে যে ধরনের প্রেসার থাকুক, সরি রাইট এট্রিয়ামে যে ধরনের প্রেসার থাকুক না কেন সেই প্রেসার কমবে, এতে কোনো ভুল নাই ট্রাইকাসপিড ভালভ খুলে যাওয়ার সাথে সাথে। এখন এই যে ট্রাইকাসপিড ভালভটা, তাহলে ট্রাইকাসপিড ভালভ খোলার আগে ট্রাইকাসপিড ভালভ যদি ভরতে থাকে তাহলে মানে বন্ধ থাকে তাহলে রাইট এট্রিয়াম ভরতে থাকবে। রাইট এট্রিয়াম যখন ডায়াস্টলের সময় ভরতে থাকবে তখন তার যে মানে কার্ভটা হবে সেটা ভি হবে,
এবং এটা হলো এটিএল ফিলিং এর জন্য ভি হবে। যখন ট্রাইকাসপিড বাম্প খুলে যাবে তখন তার একটা ডিসেন্ট হবে, প্রেশার কমে যাবে, প্রেশার সেটা হলো ওয়াই হবে। এখন এই যে ট্রাইকাসপিড ভালভ খুলে আছে তারপরও কিন্তু লেফট এটিএম রাইট এটিএমের ভিতরে ব্লাড আসা বন্ধ হচ্ছে না, রাইট এটিএমের ভিতরে বার আসতেছে এবং আস্তে 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 করে সে ব্লাডের প্রেশারটা বাড়তে থাকবে রাইট এটিএমে, এবং রাইট এটিএমে আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং আলটিমেটলি যখন ইসের আগে সিস্টোলের আগে মানে যখন সে মানে কনস্ট্রিকশন করবে, ডায়াস্টোলে যখন লাস্ট মোমেন্টে যখন এটিএল কন্ট্রাকশন হবে তখন সে একটা প্রেসার বাড়বে এবং সে প্রডিউস করবে এক্স এ। এইটা যেটা প্রডিউস করতেছে এটা ডিউ টু এটিএল কন্ট্রাকশন। এটিএল কন্ট্রাকশনের জন্য এই প্রেসার। এটা আসলে কিভাবে দেখে, এখানে এটিএল কন্ট্রাকশন করলে এর একটা ব্যাকওয়ার্ড ফ্লো হয়, ব্যাকওয়ার্ড ফ্লো হয়, এটা মানে অপোজিট ডিরেকশনে যায়, যে দিক থেকে হার্ট ব্লাড পাঠায় সেই অপোজিট ডিরেকশনে যে ব্লাডটা যায় সেইটাই আমরা জেবিপি হিসাবে আমরা দেখতে পাই ইন্টারনাল জুগুলার ভেইনে। তো এটিএল কন্ট্রাকশন করলে তার ব্যাক প্রেসার হবে ইন্টারনাল জুগুলার ভেইনে, সেইখানে এই যে এটিএল কন্ট্রাকশনের সময় এরকম একটা ওয়েভ আসবে। কন্ট্রাকশন তো হয়ে গেছে, কন্ট্রাকশনের পরপরই সে রিল্যাক্সেশনে চলে যাবে, অতএব রিল্যাক্সেশনে চলে গেলে সে একটা এক্স ডিসেন্ট আসবে। এবং এই যে রিল্যাক্সেশনে যায় সেই ক্ষেত্রে এই এট দি সেম টাইম তোমার তো সিস্টোল শুরু হয়ে যায়, যে মানে ভেন্ট্রিকুলার যে সিস্টোল যে মানে শুরু হয়ে যায়, সেই ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য সেখান থেকে সে মানে ব্লাড তো ভেন্ট্রিকুল রিজেক্ট করতে থাকে। যে সময় ভেন্ট্রিকেলের মানে সিস্টোল শুরু হয় সে সময় আলটিমেটলি আবার ব্লাডটা মানে আইসের মধ্যে জমতে থাকে, রাইট এটিএমে ব্লাডটা জমতে থাকে। এইভাবে আবার যখন ব্লাডটা রাইট এটিএমে জমতে থাকে তখন এই যে এই সিস্টোল যখন এই যে এক্স ডিসেন্ট যখন হলো এরপরে আসতে মাত্রাতে সিস্টোলে জমতে থাকে। সিস্টোল মানে কি হলে এট্রিভেন্ট্রিকুলার ভালভ বন্ধ, ট্রাইকাসপিড ভালভ বন্ধ, অতএব এখানে ব্লাড জমতে থাকবে, জমতে জমতে সে বি হবে। তাহলে বি হলো ভেন্ট্রিকুলার মানে এট্রিয়াল রাইট এট্রিয়াল ফিলিং এই অবস্থা হবে। আবার এখান থেকে যখন ট্রাইকাসপিড ভালভ খুলবে ডায়াস্টোলে তখন আবার কমতে থাকবে। এই যে একটা সিকোয়েন্স, এই ভেন্ট্রিকুলার মানে ফিলিং যখন হয় তখন হলো ভি থেকে এক ওয়াই ডিসেন্ট হয়। এই কয়টা জিনিস, এ বি, এ হলো এট্রিয়াল কন্ট্রাকশন, বি হলো এট্রিয়াল ফিলিং এর জন্য, এক্স ডিসেন্ট হলো এট্রিয়াল রিল্যাক্সেশনের জন্য, এবং হ্যাঁ ওয়াই ডিসেন্ট হলো আপনার যে মানে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের জন্য। ভেন্ট্রিকল যখন রিল্যাক্স থাকে সেই অবস্থায় যে পরিমাণ ই থাকে সেইটার জন্য, এবং পেরিকার্ডিয়াল টেম্পোনেন্টে এইটাই থাকবে। A wave correspond to atrial contraction, B wave atrial filling during ventricular systole, আর মানে C wave seen by the closure of the tricuspid valve, মানে X descent due to atrial relaxation এবং tricuspid এবং Y descent ventricular filling, ventricular fill করলে এখান থেকে ventricular filling কে tricuspid valve যখনই খুলবে তখনই এটা প্রেসার কমতে থাকবে। এইটাই মানে জিজ্ঞাসা করে। আর এখান থেকে এই মানে এত মানে গুলা লাগবে না, আপনার যেটা লাগবে সেটা হলো এটা মানে ভালো করে মুখস্থ করে রাখবেন। আমরা পরীক্ষার সময় এই কোশ্চেনটা এটা থেকে আমরা শর্ট মানে কোশ্চেন অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা এখান থেকে দিয়ে দিই। যেমন যদি ই থাকে মানে সাস্টেইনড হেপাটোজেবুলার রিফ্লেক্স মোর দ্যান 10 সেকেন্ডের মতো ধরে রেখে যদি এটা থাকে ইলেভেটেড তখন আমরা এটা বলি হার্ট ফেলিওর বলি। এবং পালমোনারি এম্বোলিজমে যে বিপি বাড়ে, পেরিকার্ডিয়াল ইফিউশনে বাড়ে এবং প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট থাকে। এইটা জিজ্ঞাসা করা হয় যে পেরিকার্ডিয়াল মানে কনস্ট্রিকশনে কি হয়, খুব স্মল সাইন হয়। আমরা জানি ইন্সপিরেশনে যে বিপি কমে, কিন্তু যদি যে বিপি না কমে যে বিপি বাড়ে সেটা হলো খুব স্মল সাইন। এবং পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশনে হয়, আরো কিছুতে হয়, যেমন রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওরে হয়, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনে হয়, এটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের সাইন। সুপিরিয়র মানে অবস্ট্রাকশন যদি থাকে সেক্ষেত্রে তুমি হার্ট ফেলিওরের সাথে কিভাবে পার্থক্য করবে? সুপিরিয়র ভেরিকাল অবস্ট্রাকশনে এলিভেটেড থাকবে কিন্তু এখানে কোনো লস অফ পালসেশন থাকবে, মানে কোনো পালস ওয়েভ থাকবে না, এসসিবি থাকবে না। আর নিচের কয়েকটা যে জিজ্ঞাসা করবে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন কি হয়? এট্রিয়াল কোনো কন্ট্রাকশন থাকে না, অতএব এ ওয়েভ থাকবে না। আর যদি কোনো ক্ষেত্রে ট্রাইকাসপিড স্টেনোসিস যদি থাকে তাহলে কি হবে? রাইট এট্রিয়াম মানে একটা কনস্ট্রিকশনে এগেইনস্টে সে প্রেসার করবে। এই ক্ষেত্রে সেক্ষেত্রে জায়ান্ট এ ওয়েভ হবে। তাহলে অ্যাবসেন্ট এ ওয়েভ হবে এট্রিয়াল ফিব্রিলেশনে, জায়ান্ট এ ওয়েভ হবে ট্রাইকাসপিড স্টেনোসিসে। এই দুটো খুব মানে ইম্পর্টেন্ট।
এবং ভি ওয়েভ, ভি ওয়েভটা আমরা কেন প্রডিউস হয় আমরা বলছিলাম যে এট্রিয়াল ফিলিং এর জন্য ভি ওয়েভটা হয়। এখন যদি ট্রাইগ্যাস্পিড রিগার্জিটেশন থাকে তাহলে নরমালি যে সুপিরিয়র ভেনা কাভা থেকে সে ব্লাড ড্রেইন করে ইনফেরিয়র ভেনা কাভা থেকে, তার চেয়েও বেশি আরেকটা ড্রেইন সে পাবে, সেটা হলো ট্রাইগ্যাস্পিড ভালভটা ইনকম্পিটেন্ট থাকার জন্য। অতএব এই ক্ষেত্রে যে ভি ওয়েভটা আসবে সেই ভি ওয়েভটা জায়ান্ট ভি ওয়েভ হবে। এবং ট্রাইগ্যাস্পিড রিগার্জিটেশনে স্যাররা বলে যে কানের লতি পর্যন্ত যদি কোনো রকম ওয়েভ দেখা যায় তাহলে সেটাই হলো ট্রাইগ্যাস্পিড রিগার্জিটেশন, বর্ণনা করার কিছু নাই। আর একটা ক্যানন মানে কমপ্লিট হার্ট ব্লক হবে, ক্যানন ওয়েভ হবে এবং ইরেগুলার হবে, যেটা ক্যানন ওয়েভ কেন হয় জিজ্ঞাসা করে স্যাররা। কমপ্লিট হার্ট ব্লকে একটিয়ার মতো কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকেলের মতো কন্ট্রাক্ট করে। তো এইখানে যে এট্রিয়া এবং ভেন্ট্রিকেলের ভিতরে কোনো কোঅর্ডিনেশন থাকে না। এই যে কোঅর্ডিনেশন থাকে না সেই জন্য এট্রিয়ামটা মানে কোনো ভেন্ট্রিকেলের এগেইনস্টে যখন মানে বন্ধ হয় তখন একটা ক্যানন ওয়েভ তৈরি হয় এবং এটা ইরেগুলার থাকে। এইটুক মানে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এরপরে লাস্টলি এক্সামিনেশনের জন্য বলছিলাম ইউরিন অ্যানালাইসিস করতে ভুলবেন না। আর সবসময় ইউরিন অ্যানালাইসিস করতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডায়াবেটিস দেখার জন্য প্রোটিন দেখবেন এবং অলওয়েজ এই দুইটা জিনিস দেখবেনই। হেমাসুরে গ্লুকোজ প্রোটিন তিনটা জিনিস দেখবেন, সেটা মেডিসিন, সার্জারি, গাইনি ও অর্থোপেডিক যে কোনো জায়গায় হোক, এগুলো ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। এরপরে যদি আপনাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের জন্য আসবে, তো পরীক্ষার সময় মানে স্যাররা বলে যে তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করো, তখন কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে জেনারেল এক্সামিনেশন ইনক্লুডেড হবে সিস্টেমিক প্রিকর্ডিয়াল এক্সামিনেশনের জন্য। আর স্যারে যদি বলে যে শুধু তুমি প্রিকর্ডিয়াম দেখো, তাহলে প্রিকর্ডিয়াম দেখলে সেই ক্ষেত্রে তিনটা জিনিস যোগ হবে অতিরিক্ত। একটা হলো মানে পালস, ব্লাড প্রেশার, জেভিপি। যদি স্যার ডাইরেক্টলি বলে তুমি ইনস্পেকশন করো প্রিকর্ডিয়াম, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানে লাগবে না পালস, জেভিপি এবং ব্লাড প্রেশার। কিন্তু যদি স্যার বলে যে ইনস্পেক্ট দি প্রিকর্ডিয়াম এন্ড রিলেভেন্টস, তাহলে তোমার খেয়াল রাখতে হবে আমি কি পাচ্ছি সেই ফাইন্ডিংস এর উপরে। আমি ব্লাড প্রেশার দেখতে যাইতে পারি, আমি জেভিপি দেখতে যাইতে পারি, অথবা আমি পালস দেখতে যাইতে পারি। যদি আমি কোনো ক্রমে ইনস্পেকশনে আমি এইরকম ক্লু পাই, তাহলে এই মানে এই তিনটা জিনিস ইনস্ট্রাকশনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখন ইনস্পেকশন যে করব আমরা, ইনস্পেকশন করবার সময় পেশেন্টের মানে পজিশন, এগুলো নিয়ে আমি কথা বলি নাই, আগে বলছি যেহেতু পজিশন পেশেন্ট থাকবে, একটা ভালো লাইটে থাকবে, বেডের উপরে থাকবে যেন রোল করতে পারে অ্যাটলিস্ট, এবং পেশেন্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। পেশেন্টের প্রথম দেখতে হবে ফুট এন্ড থেকে দেখা, তারপরে আসতে হবে মানে রাইট সাইডে, এবং ট্যানজেনশিয়ালি এসে রাইট সাইডে দেখতে হবে। এবং ইনস্পেকশন করব আমরা কয়টা জায়গায়? 7টা জায়গায় আমরা ইনস্পেকশন করব। এই 7টা জায়গার ভিতরে আমরা 4টা জায়গা আমরা আগে থেকেই জানি, যে পালমোনারি এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, তারপর মাইট্রাল এরিয়া এবং অ্যাওর্টিক এরিয়া। এছাড়া আরেকটা দুইটা জায়গা আছে, একটা হইতেছে স্টানোক্লাভিকুলার, দুইটা স্টানোক্লাভিকুলার এবং মেনিব্রাম স্টানের এই একটা জায়গা, এবং এপিগেস্ট্রিক একটা জায়গা আছে। 7 নম্বর জায়গাটা যেটা দেওয়া আছে সেটা একটা এক্সট্রা মানে জায়গা আছে, একটোপিক যে জায়গাটা রয়েছে। আর এর জায়গার পরে একটোপিক জায়গা কোথায় হতে পারে? হ্যাঁ, মাঝে মাঝে হার্ট কার্ডিয়াক স্ট্রাকচার যদি খুব বেশি বড় হয়ে যায়, মনে করো মাইট্রাল রিগার্জিটেশন অথবা কার্ডিওমেগালি আছে, অথবা তোমার মনে করো কার্ডিওমায়োপ্যাথি আছে, যাতে হোল সিস্টেম হার্টটাই এত বড় যে এই সিস্টেমের জায়গার বাদও তুমি কোথাও যে তুমি তার ইম্পালস বা পালসেশন পাইলে, সেই জায়গাটাকে একটোপিক জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন এই সমস্ত জায়গাগুলো আমরা কি কি দেখব? আমরা 4টা জিনিস মানে দেখব। 1 নম্বর হলো কার্ডিয়াক অ্যাপেক্স, এটা মানে ইনস্পেকশনে ভিজিবল কিনা, যে এটা আছে কিনা। 2 নম্বর হলো শেপ অফ দি প্রিকার্ডিয়াম, এটা কিরকম আছে, এটা ব্যারেল শেপড আছে না মানে পেকটাস এক্সক্যাভেটাম না পেকটাস এসকেরিনেটাম, আইকোসিস আছে কিনা, স্কোলিওসিস আছে কিনা, এবং জাস্ট শেপ অফ দি চেস্টটা এটা দেখতে হবে। তুমি যদি দেখো যে লেফট সাইডের চেস্ট জাস্ট বালজিং আছে এবং মানে এটা বাচ্চাটা মানে ছোটবেলার থেকে আছে, তাহলে তুমি ধরে নিতে পারো এটা কনজেনিটাল একটা হার্ট ডিজিজের পেশেন্টটা ভুগতেছে। যদি মানে যদি কাইফোস্কোসিস, এক্সক্লোসিস থাকে, তাহলে হার্ট ডিজিজের আগে তার আদার মানে অন্য বোন অথবা ডিফর্মিটি আছে এটা ভাবতে পারো। আদার ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস ছাড়া যদি অন্য কোনো ইম্পালস থাকে, যেমন অ্যাওর্টায় অনেক সময় ইম্পালস তৈরি করতে পারে অ্যাওর্টিক অ্যানিউরিজমে, তারপরে রাইট হার্ট ফেইলিওরের জন্য অ্যানিউরিজম তৈরি হয়,
এই সমস্ত অথবা যারা, এবং কোনো স্কার মার্ক আছে কিনা, এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট। স্কার মার্কে ইন্ডিকেট করে তার আগে বাইপাস হইতে পারে, অথবা ভালভ রিপ্লেসমেন্ট হইতে পারে, অথবা কোনো কনজেনিটাল কোনো অপারেশন হইতে পারে, আইদার এইচডি, বিএইচডি অথবা পিডি। স্কার মার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই 4টা জিনিস দিয়ে ফেলো। তারপর হলো পালপেশনে। পালপেশনে আমরা কি দেখবো? পালপেশনে আমরা অ্যাগেইন 4টা জিনিস দেখবো। পালপেশনে প্রথমে আমরা অ্যাপেক্স যেটা বিট যেটা দেখছিলাম যে কার্ডিয়াক এপিক্যাল ইম্পালস, সেটা আমরা দেখবো যে কার্ডিয়াক অ্যাপেক্স আছে কিনা। এরপরে হলো লেফট প্যারাস্ট্রানাল লিফট অথবা রাইট ভেন্ট্রিকুলার হিপ, এটা দেখবো। এরপরে থ্রিল দেখবো এবং পালপেবল P2 দেখবো। এই 4টা জিনিস আমরা পালপেশনে কনফার্ম করবো। এখানে পালপেশন করতে যে ওই যে 30 ডিগ্রিতে থাকে, এটা এগুলা লেখা আছে, এগুলা আমরা বলতে চাই না। কি কি দেখবো? যে অ্যাপেক্স এর ইম্পালসটা দেখবো, তারপর রাইট ভেন্ট্রিকুলার হিপ অথবা লেফট প্যারাস্ট্রানাল লিফট, যেটাই বলি না কেন রাইট ভেন্ট্রিকুলার হিপ বলাই ভালো। থ্রিল দেখবো এবং পালপেবল P2 এবং কোনো টেন্ডারনেস, যদি কখনো মনে করো যে কোনো টেন্ডারনেস দেখবা, তাহলে সেটা টেন্ডারনেস দেখবো। আর বলতে না পারলেও কোনো ভুল নাই, আর বলতে পারলে উপরে 4টাই মোর দ্যান এনাফ। আচ্ছা, এখন রাইট ভেন্ট্রিকুলার হিপ এটা কেন হয়? এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন অথবা ডাইলেটেশনের জন্য হয়। এবং থ্রিলটা কি? এটা কিছুই না, পালপেবল যে মারমার যেটা থাকে, সেই মারমারটা যদি পালপেবল হয় সেটাই থ্রিল থাকে। স্টানো মানে ক্লাভিকুলার এরিয়ায় কি থাকতে পারে? এখানে কি আছে? এটা হলো রুট অফ দি আউটার নিচে আছে। অতএব যদি মানে অ্যাসেন্ডিং আউটা অথবা অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি থাকে, তাহলে এইখানে পালসেশন পাওয়া যেতে পারে। তাহলে আমরা যদি 1 নম্বর জায়গায় কোনো পালসেশন পাই, তাহলে আমরা ধরে নিতে পারবো যে মানে অ্যাওর্টিক অ্যানিউরিজম অথবা সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য এরকম একটা পালসেশন হয়েছে। এবং 2 নম্বর যে এরিয়াটা আছে, আমরা রাইট মানে এরিয়া আছে, অ্যাওর্টিক এরিয়া, মানে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এইখানে যদি আমরা কোনো ধরনের পালসেশন পাই, তাহলে সেটা মানে অ্যাওর্টিক এরিয়ার জন্য হইতে পারে, সেটা ভালভুলার অ্যাওর্টিক স্টেনোসিস থাকতে পারে। যদি থ্রিল পাই আমরা, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য থ্রিল। ঠিক তার কাউন্টার পার্টে যদি আমরা থ্রিল পাই লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, তাহলে আমরা বলবো এটা পালমোনারি স্টেনোসিসের জন্য থ্রিল। পালমোনারি এরিয়ায় যদি পাই, পালমোনারি স্টেনোসিস। ফোর্থ, লেফট প্যারাস্টার্নাল বর্ডারের নিচে যদি পাই আমরা একটা থ্রিল পাইতে পারি। যদি আমরা থ্রিল পাই, তাহলে আমরা ইন্ডিকেট করবে এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। একটা জিনিস খেয়াল করো, যদি কখনো তুমি পরীক্ষার সময় একটা ছোট বাচ্চা দেখো, লেফট লোয়ার স্টার্নাল বর্ডারে তুমি এক্সামিনেশন করার সময় একটা থ্রিল পাইছো, এবং কার্ডিয়াক অসকালটেশন করার সময় এখানে একটা সিস্টোলিক মারমার পাইছো, ডায়াগনোসিস 100% এর ভিতরে 99% যাবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের ভিতরে। আবারও বলি, লেফট লোয়ার স্টার্নাল বর্ডারে একটা থ্রিল, কিন্তু অসকালটেশন করার জন্য তুমি একটা মারমার এখানে পাইছো, যেটা সিস্টোলিক মারমার। সেক্ষেত্রে ডায়াগনোসিস চলে যাবে তোমার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যদিও ট্রাইকাসপিড রিগার্জিটেশন একটা ডিডি আসবে, কিন্তু ট্রাইকাসপিড ইনস্পিরেশনের সময় বাড়বে, এক্সপিরেশনের সময় কমবে। এবং ট্রাইকাসপিড রিগার্জিটেশন একা থাকতে পারে না, এটা কোনো রকমই এটা সেকেন্ডারি কোনো ডিজিজের থাকে। 5 যেটা আছে অ্যাপেক্স, এপিক্যাল যে এরিয়া আছে, এপিক্যাল এরিয়ায় আমরা যে জিনিস দেখবো সেটা হচ্ছে অ্যাপেক্স বিটটা হলো লোকেশনটা দেখবো। তোমার পরীক্ষার সময় 3টে জিনিসের ভিতরে 2টা জিনিস তোমার বলতে হবে। তুমি যদি 2টা জিনিস না বলো, স্যার তোমাকে ফেল করাই দিবেন। 1 নম্বরে অ্যাপেক্স এর লোকেশন, এটা কোথায় আছে একদম মুখস্থ করে লাগবে। লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস 9 সেন্টিমিটার ফ্রম দি মিড এক্সটার্নাল লাইন, একদম মুখস্থ। অথবা 10 সেন্টিমিটার, আপ টু 10 সেন্টিমিটার হতে পারে। লোকেশন তোমার শেষ হয়ে গেল। এরপরে তোমার আসবে ক্যারেক্টার। ক্যারেক্টারটা কি নরমাল, টেপিং না ফোর্সফুল? যেটা নরমাল হলে সবাই আমার তোমার যেটা আছে সেটাই নরমাল। অ্যাপেক্স বিট পাওয়া মানে অ্যাবনরমাল না। সবসময় সব ফাইন্ডিংস পাওয়া অ্যাবনরমাল না, অ্যাপেক্স বিট পাওয়া অ্যাবনরমাল না। কিন্তু ট্যাপিং হবে মাইট্রাল স্টেনোসিসে, আর ফোর্সফুল হতে পারে। এখন তোমার বইয়ের মধ্যে 2টা জায়গায় কনফিউশন আছে, সেটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস এবং মাইট্রাল অ্যাওর্টিক রিগার্জিটেশন, 2 জায়গায় 2 রকম কনফিউশন আছে। সেই জন্য কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদের বলতেছি যে তুমি যদি বলো যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, হ্যাঁ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে এবং এটা অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য আছে, সেই ক্ষেত্রে তুমি এইখানে বলবা যে যে অ্যাপেক্স যেটা বিটটা আছে এটা স্মল থাকবে এবং এটা ফোর্সফুল থাকবে এবং সাস্টেইন থাকবে, নট ডিসপ্লেসড, মানে একই জায়গায় থাকবে।
অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য যেটা হবে সেটা মানে ছোট্ট একটা জায়গায় থাকবে, ফোর্সফুল থাকবে, সাস্টেইন থাকবে, বাট নট ডিসপ্লেসড। কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশনে যদি হয় তাহলে এটা একই রকম, এটা মানে উইথ ডাইলেটেশন থাকবে, সেক্ষেত্রে এটা লার্জ হবে, এই মানে ইম্পালসটা হবে, অ্যাপেক ইম্পালসটা হবে, ইনক্রিজড ফোর্স থাকবে এবং ডিউরেশন অ্যাম্প্লিটিউড এন্ড ইট ইজ ডিসপ্লেসড ল্যাটারালি এন্ড ইনক্রিজড। এটা এই ক্ষেত্রে এটা ডিসপ্লেসড হবে ল্যাটারালি। আর মাঝে মাঝে মানে দুষ্টামি করে স্যাররা জিজ্ঞাসা করে ডাবল অ্যাপিক্স বিট কোথায় হয় জানো কিনা, তখন তুমি বলে দেবে স্যার এটা হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথিতে হয়। সাইজের কথা লেস দ্যান 3 সেন্টিমিটার সাইজ, তোমরা যদি না বলতে পারো আন্ডার গ্রাজুয়েটে এটা মাইন্ড করবে না স্যাররা, কিন্তু তোমার লোকেশন এবং ক্যারেক্টার বলতেই হবে, আইদার এটা নর্মাল ক্যারেক্টার অথবা এটা ফোর্সফুল অথবা ট্যাপিং। একটোপিকের কথা বলছি। অসকালটেশনে মানে আমরা যে জিনিসটা দেখি, অসকালটেশনে তুমি দেখবা হলো ফার্স্ট হার্ট সাউন্ড দেখবা, ফার্স্ট হার্ট সাউন্ড, নেক্সট সেকেন্ড হার্ট সাউন্ড, তারপর হলো তুমি মারবার দেখবা, নেক্সট হলো অ্যাডেড আউট। এইভাবেই দেখবা তুমি পরীক্ষার সময়। কখনই তুমি আগে মারমারের কথা আগে বলবা না, তুমি সবসময় আগে বলবা যে স্যার ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, মারমার, তারপরে অ্যাডেড সাউন্ড। ওই চারটে এরিয়ায় মানে মারমার গুলো মানে হার্ট সাউন্ড গুলো দেখতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় মানে আইদার মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি এবং অ্যাওর্টিক জায়গায় প্রত্যেকটা জায়গায় সেপারেটলি ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে হবে। তারপরে দুইটার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যে কোনো ফিজিওলজিক্যাল স্প্লিটিং আছে কিনা এটা খুঁজতে হবে। এরপরে তুমি মারমার খুঁজবা, এরপরে তোমার অ্যাডেড সাউন্ড খুঁজবা। ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হইতে পারে কিসে? মাইট্রাল স্টেনোসিসে, তারা জিজ্ঞাসা করে পরীক্ষায়। সফট হইতে পারে কিসে? মাইট্রাল রিগার্জিটেশনে। সেকেন্ড হার্ট সাউন্ড মানে তৈরি হয়, ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হয় কি দিয়ে? মানে ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভের ক্লোজার দিয়া। সেকেন্ড হার্ট সাউন্ড কিভাবে তৈরি হয়? অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ ক্লোজার দিয়ে। এই ক্ষেত্রে নরমালি ফিজিওলজিক্যালি যে মানে A2 এবং P2 অ্যাওর্টিক কম্পোনেন্ট এবং পালমোনারি কম্পোনেন্ট একটু ভেরিয়েশন থাকে, নরমাল ভেরিয়েশন থাকে। নরমালি ইনস্পিরেশনের সময় আমরা বলছিলাম রাইট সাইডে আমাদের স্ট্রোক ভলিউম বেশি থাকে, অতএব পালমোনারি মানে ভালভটা একটু দেরিতে ক্লোজ হয়, এটা ইনস্পিরেশনের সময়। কিন্তু এক্সপিরেশনের সময় দুইটা মোটামুটি কাছাকাছি হয়। 30 মিলি সেকেন্ডের যদি কম হয় ডিস্টেন্স, তাহলে এটা সাধারণত এক সিঙ্গেল হিসাবে শোনা যায়। 30 মিলি সেকেন্ডের বেশি হলে এটা আলাদাভাবে শোনা যায়। এখন কোন ক্ষেত্রে যদি রাইট ভেন্ট্রিকুলার স্ট্রোক ভলিউম যদি খুব বাড়ে, যেমন এই এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে, তাহলে সেখানে ওয়াইড আরো বাড়বে। অথবা রাইট ভেন্ট্রিকুলার যদি কোনো জায়গায় আরবিবি থাকে, রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যদি কম হইতে থাকে, সেই ক্ষেত্রেও মানে ভলিউম পালমোনারি ভালভটা ডিলেট ক্লোজার হবে। এই যে এখানে দেখো যে এটা মানে এই যে A2 মানে অ্যাওর্টার জাস্ট যখন ইনসিউসুরা শুরু হবে, যে স্ট্রোক ভলিউমটা শেষ হয়ে গেল, এটা অ্যাওর্টার ব্লাড প্রেশার যখন কমতে থাকবে, তখনই অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে যাবে। অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে আইসোভলিউমিক রিল্যাক্সেশন শুরু হবে, ব্লাড প্রেশার কমতে থাকবে শুরু করে, এবং এই অবস্থায় A2 টা তৈরি হবে এবং P2 টা একটু পরে তৈরি হবে। P2 টা এই যে দেখো, P2 টা একটু পরে তৈরি হয়, মানে কারণ এই ক্ষেত্রে পালমোনারি ভালভটা ক্লোজ একটু দেরিতে হয়। তাহলে A2 এবং P2 এর মধ্যে একটু ডিফারেন্স থাকে, এটা যদি ফোনোকার্ডিওগ্রাম করে দেখি। এই যে নরমালি যদি থাকে এরকম নরমাল এরকম থাকবে এবং এক্সপিরেশনের সময় দুইটার মধ্যে একটু ডিফারেন্স থাকবে। এটা মানে ইনস্পিরেশনে এই যে নরমাল যদি থাকে, ইনস্পিরেশনের সময় একটু P2 টা একটু গ্যাপ হয়ে যাবে। মারমার কিছুই না, এটা মানে সেকেন্ড হার্ট সাউন্ডে লাউড কখন হবে? সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হবে পালমোনারি হাইপারটেনশনে সেকেন্ড কম্পোনেন্ট। আর যদি অ্যাজ এ হোল হাইপারটেনশন থাকে তাহলে লাউড হবে। সফট হবে কিসে? সফট হবে যদি মানে টেট্রালজি অফ ফ্যালোর থাকে, তাহলে সফট অথবা সিঙ্গেল হবে। মারমার এদের মানে মারমার রিলেটিভলি প্রলং সিরিজ অফ অডিটরি ভাইব্রেশন অফ ভেরিয়িং ইন্টেন্সিটি, লাউডনেস ভেরি করতে পারে, ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি, কনফিগারেশন এন্ড ডিউরেশন, এইগুলোই হলো মারমার মানে ভেরিয়েবল ইন্টেন্সিটি থাকবে।
কেন হয় এটা মানে এত সবার গ্রেডিংটা স্যাররা জিজ্ঞাসা করে পরীক্ষার সময়। মারমারের গ্রেড 1 to 4 গ্রেড আছে, 6 গ্রেড আছে। 6 গ্রেড শোনা যায় মানে স্টেথোস্কোপ মানে স্কিনের টাচ ছাড়াই, আর 5 শোনা যায় এট দি বর্ডারে, আর 4 ভেরি লাউড, এটা এমনি শুনতে পারে যে কেউ, এবং এর সাথে সাধারণত থ্রিল অ্যাসোসিয়েটেড থাকে। যদি কোনো মারমারের সাথে, কারণ পালপাবল মারমার তো থ্রিল, যদি কোনো রোগীর থ্রিল পাও তার মারমারের গ্রেড অবশ্যই 4 বা তার বেশি হবে। আর যদি 3 থাকে এটা মডারেটলি মানে লার্জ হবে, সবাই শুনতে পারবা। 1 আর 2 আসলে শোনা খুব কঠিন, এই যে জানে। তাহলে 1 আর 2 মারমারের গ্রেড শোনা কঠিন, 3 থেকে মোটামুটি সবাই শুনতে পারে, 4 থাকলে মানে থাকবে, থ্রিল থাকবে। এবং এরকম মারমার মানে সিস্টোলিক মারমার হতে পারে, ডায়াস্টোলিক মারমার হতে পারে। যদি ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে এরকম যদি তৈরি হয়, তাহলে সেটা হলো সিস্টোলিক মারমার। থ্রু আউট যদি সিস্টোল থাকে এটাকে বলে প্যানসিস্টোলিক মারমার। যদি একটা পর্যায়ে খুব বেশি থাকে, যেমন মিড সিস্টোলে বেশি আছে, এটাকে মিড সিস্টোল হয়। এটা হলে অ্যাওর্টিক স্টেনোসিসে হয়, এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে হয়। ডায়াস্টোলিক মারমার, সরি, ডায়াস্টোলিক মারমার এটা দুইটা মাঝখানে হবে, দুই ফার্স্ট সেকেন্ড হার্ট সাউন্ড এবং ফার্স্ট হার্ট সাউন্ডের মারমার। এবং এখানে দেখো, এখানে আর্লি ডায়াস্টোলিক মারমার প্রথম থেকেই শুরু হয়ে গেছে এখানে ডায়াস্টোলিক মারমার। আর এটা হলো এখান থেকে থ্রু আউট ডায়াস্টোল আছে, এখানে মিড সিস্টোলে আবার কমছে, শেষ পর্যন্ত এসে আর্লি ডায়াস্টোলিক মারমার হলো আমরা অ্যাওর্টিক রিগারজিটেশন এরকম আর্লি ডায়াস্টোলিক মারমার পাবো, যেটা প্রথমেই থেকে বেশি এবং আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং মাইট্রাল স্টেনোসিসে আমরা মারমার এরকম পাবো, এবং শেষে প্রিসিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন, সিস্টোলের আগে আগে এটা বাড়তে থাকবে। তো আসলে এরকম যদি মারমার আমরা কতগুলো পাই, তাহলে মারমারের ইন্টেন্সিটি কি করবে? যদি গ্রেড 1 and 2 থাকে কিছু দরকার নাই, এটা ইনোসেন্ট মারমার, যদি আদার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স না থাকে। যদি গ্রেড 3 থাকে, তুমি যদি ভালোভাবে শুনতে পারো বা তার উপরে যদি থাকে, তাহলে ইকোকার্ডিওগ্রাম করে তুমি ব্যবস্থা নিবা। অথবা গ্রেড 1-2 এর সাথে যদি আদার সাইন সিমটম থাকে, সেক্ষেত্রে দেখবা। আর যদি এটা ডায়াস্টোলিক মারমার হয়, এটা তো সিস্টোলিক মারমারের ক্ষেত্রে, ডায়াস্টোলিক মারমার অথবা কন্টিনিউয়াস মারমার যদি হয়, তাহলে সব সময় তুমি ইকোকার্ডিওগ্রাম করবা। সিস্টোলিক মারমার গ্রেড 1-2 এটা সিগনিফিকেন্ট নাই, এটা মানে কি করে মারমার ডায়াস্টোলিক সিস্টোল বুঝবা? তুমি ক্যারোটিডের সাথে হাত রেখে বুঝতে হবে। যদি ক্যারোটিড আপ স্ট্রোকের সাথে কোইনসাইড করে, তাহলে এটা সিস্টোলিক, আর যদি ক্যারোটিডের পরে করে, তাহলে এটা ডায়াস্টোলিক। এই মারমার গুলো এরকম বিভিন্ন ভাবে দেওয়া আছে, যে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড সাউন্ডের মাঝখানে এটা সিস্টোলিক মারমার, প্যানসিস্টোলিক। প্যানসিস্টোলিকের মধ্যে এখানে আছে মিড মানে সিস্টোলে বেশি, থ্রোট সিস্টোলে, এটা ডায়াস্টোলিক মারমার। এগুলো আমরা আগে দেখাইছি তোমাকে। আর অ্যাডেড সাউন্ডের ভিতরে দুইটা সাউন্ড, পেরিকার্ডিয়াল রাব, ওপেনিং স্ন্যাপ খুব ইম্পর্টেন্ট। আরো কিছু কিছু আছে মানে ওই নক অথবা ওই যে ট্রিপল ইসের সাউন্ডের কথা আছে। এটা মানে মোটামুটি ভাবে থিওরি এইভাবে শেষ করতে পারি আমরা। কিন্তু একটা জিনিস ভুল করব না, রিপোজিশন দি পেশেন্টস গ্রোথ এন্ড এট দি এন্ড অফ দি এক্সামিনেশন বাই গিভিং থ্যাঙ্কস। তুমি রোগীর কাপড় চোপড় পরীক্ষা এক্সামিনেশন করার পরে তারা আবার রিপোজিশন করে দিবা ঠিক জায়গার মতো রাখার জন্য। এবং এইভাবে সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ যদি করতে পারো, তাহলে মোটামুটি ভাবে তোমারই হয়ে যাবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন শেষ হয়ে যাবে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম অন্য সিস্টেমের সাথে আলাদা না, একই রকম আছে, শুধু এখানে পালপেশনের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, ইন্সপেকশন ইসে নাই, পারকাশন জায়গাটা নাই, আর বাকিটা সবই একই রকম আছে। শেষ টাইম 11:55 এখানে শেষ করতে চাই। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারো। অনুপম কান্তি পাল, নার্গিসারা চম্পা, আশরাফ উল আলম, অদিতি সাবুর, ইফতেখার আহমেদ নির্ঝর, আশরাফুল ইসলাম মাওলা, সাদিয়া মিন টুম্পা, রিপন মিয়া, জাহিদ হাসান, খন্দকার নাবিলা নবী। গুড। আসাদ, শেষ ক্লাস, আপনারা কিছু বলেন, আনমিউট করতে পারেন এবার।
আনমিউট করবে না, সবাই ঘুমিয়ে গেছে?